নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে সুধাত্ত তেজের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, তুমি কোথায় চলে গেছো? তবে আকাশ থেকে হলেও আমি তোমাকে ঠিক খুঁজে আনবো। তারপরে দুজনে মিলে আমাদের মেয়েকে খুঁজবো। তখন দেখা যাচ্ছে সুধা আবার কল্পনার জগতে হারিয়ে যায়। সে দেখছে তার কাছে তেজ এসেছে। এসে বলছে যে তোমাকে সবকিছু নিজে হাতে সামলাতে হবে সুধা। আমি কিন্তু নিজের জীবন দিয়েও মেয়েকে বাঁচিয়েছি, সে এখন ভালো আছে। তো বলছে যে এসব তুমি কি কথা বলছো? মেয়ে ভালো আছে, কোথায় আছে ও? আর তুমি এসছো, ও আসেনি মানে? তো বলছে যে বললাম তো ও ভালো আছে। আর বলছে তুমি এসব কি কথা বলছো নিজের জীবন দিয়ে? মানে আমি এসব তোমার কোনো কথা শুনবো না। তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমি তোমাকে ছাড়া কিন্তু একদম বাঁচতে পারবো না। আর তুমি আমার সঙ্গে সঙ্গে থাকলে তবেই আমি কিন্তু সব কিছু ঠিক করে করতে পারি। এভাবে বলছে। তখন তেজ বলছে যে না, ওইভাবে বললে তো হবে না। আমাকে তুমি কিন্তু প্রমিস করেছিলে যে আমার অ্যাবসেন্সে আমি যখন থাকবো না তখন কিন্তু তুমি পুরো পরিবারটাকে দেখে রাখবে, পুরো পরিবারটাকে সামলাবে। তখন সুধা বলছে না, আমি পারবো না, পারবো না, এই বলে চিৎকার করছে। দিয়ে অন্যদিকে ঘুরেছে, আর যে এদিকে ঘুরেছে সে দেখছে তেজ নেই। তখন সুধা আবারও বুঝতে পারে যে সে আবারও কল্পনা করছিল। ওদিকে মেজকার নিচে মন খারাপ করে বসে আছে। তরিতা চা নিয়ে এসছে, একটু খেয়ে নিতে বলছে। তখন বলছে না না, এই খাবার আমার গলা দিয়ে নামবে না। বলছে আপনি তো সারাদিন হসপিটালে ছিলেন, কিচ্ছু খাননি। বলে নামবে না, খাবার গলা দিয়ে নামবে না। ওদিকে দেখা যাচ্ছে যে ঠাম্মির অবস্থা ভালো নয়, তার একটা বড় হার্ট অ্যাটাক হয়েছে। তো তিনি কথা বলার সিচুয়েশনেও নেই, তাই সে হসপিটালে ভর্তি আছে। তো তরিতা বলছে যে ওনার এত বড় হার্ট অ্যাটাক হয়েছে, সারতে তো সময় লাগবে। তো আপনি এরকমটা করবেন না প্লিজ। আর সত্যি আমিও সেদিন পিসিমা অসুস্থ বলে চলে গেলাম, এই বিপদে কারোর সঙ্গে থাকলাম না। মেজকা বলছে ঠিকই করেছো, ঠিকই করেছো। ভগবান কাউকে ছেড়ে কথা বলেনি, তুমি থাকলে তোমারও কোনো না কোনো বিপদ হতো। তুমি রক্ষা পেয়েছো, খুব ভালো হয়েছে। সরিতা বলছে কেন যে আমাদের পরিবারের উপর এত বিপদ লেগেই আছে একের পর এক। ভগবান আমাকে নিয়ে নিতে পারতেন, আমার না আছে স্বামী, না আছে সন্তান। তো কেন দিদিকে এত বড় কষ্টটা দিলেন? এভাবে বলছে। শিখা বলছে আর ভালো লাগছে না। এদিকে দাদা ঘরবন্দি করে পড়ে আছে, বৌদিও ঘরের মধ্যে নিজেকে সামলাতে পারছে না। ওদিকে সুধা নিজেকে সামলে উঠতে পারেনি। এদিকে মা হসপিটালে, আমি কোন দিক দেখব? ঠিক সেই সময় কিন্তু দাসবাবু আসেন। দাসবাবু এসে বলছে একটা বিপদ হয়ে গেছে। বলছে আবার কি বিপদ? তখন বলছে যে ফ্যাক্টরিতে সব অরাজকতা চলছে। আপনারা তো আর ফ্যাক্টরি যাচ্ছেন না অনেক দিন ধরে, তো ওখানে যে যার মতো কিন্তু কাজকর্ম করছে না। তো বলছে যে এইভাবে চললে তো সমস্যা হয়ে যাবে। তখন মেচকা বলছে আমি ঠিক করেছি ফ্যাক্টরিটা বেচে দেবো। কারণ কেউই যখন নেই, একটা সময় ছিল যে আমি এই ফ্যাক্টরিটা নিজের দখলে করে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। আর আজকে যখন ফ্যাক্টরিটা আমার কাছে এসেছে, তখন আমি বুঝতে পেরেছি যে আমি এটাকে চালানোর ক্ষমতা রাখি না, আমি এর যোগ্য নই। তো সমুদ্রকে বললে সমুদ্র বলছে না না, আমি পারবো না। ঝিনুক বলছে এখন কারোর মনের অবস্থা ভালো নেই, এই সময় ফ্যাক্টরির কথা না ভাবাটাই খুব স্বাভাবিক। মেচকা বলছে আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? তখন ওই দাসবাবু বলছে না না, বিক্রি করবেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো এটার দ্বারাই পেট চলে। তখন মেচকা বলছে না না, কোনো ভালো মানুষকে যদি বিক্রি করে দেওয়া হয়, আপনাদেরকে হয়তো কাজ থেকে বের করবেন না, আপনারা থাকবেন। তখন বলছে না, সারা জীবন আপনাদের নুন খেয়েছি, অন্যের অফিসে পা দিতে আমরা পারবো না, এইভাবে বলছে। তো এবার তো চিন্তা করছে সবাই কি হবে তাহলে ফ্যাক্টরিটার। ঠিক সেই সময় সুধা ওপর থেকে নেমে আসে। কিচ্ছু হবে না, আমি থাকতে এই ফ্যাক্টরি কিচ্ছু হবে না। এই বলে দেখা যাচ্ছে সুধার একদম সাজ পোশাকও পাল্টে গেছে। সুধা আজ থেকে অফিস জয়েন করবে, তাই বলছে। এটা শুনে সবাই একটু খুশি হয়। তো ঝিনুক বলছে তুই তো এখনো শোক কাটিয়ে উঠতে পারিসনি। তখন বলছে যতদিন আমি আমার স্বামী সন্তানকে খুঁজে না পাবো, ততদিন পর্যন্ত এই শোক আমার ছায়ার মতোই আমার পিছনে থাকবে। কিন্তু তা বলে আমি এই পরিবারকে ভাসিয়ে দিতে পারবো না। আমি তেজকে প্রতিজ্ঞা করেছিলাম, আর আমার কাছে সেই প্রতিজ্ঞার দাম আমার শোকের থেকে অনেক বেশি। তেজ না থাকাকালীন আমাকে এই পরিবারকে দেখে রাখতেই হবে, আগলে রাখতেই হবে। এরপর দাসবাবুকে বলছে চলুন, অফিস টাইম হয়ে গেছে। এই বলে ওরা এবার বেরোবে। আর যাওয়ার সময় বলছে ঝিনুককে তরিতার সাথে বাড়ির কাজ ভাগ করে নিতে, কোর্টের সাথে সাথে যাতে বাড়ির কাজটাও ভাগ করে করে। আর মেজকাকে বলছে ঠাম্মিকে বাড়িতে নিয়ে আসুন, বাড়িতে সবার মধ্যে থেকে ওনার চিকিৎসা হবে, তাতে উনি বেশি করে ভালো হয়ে যাবেন। এইবার পোলো এসছে, তুমি কি তরি দিদিকে আনতে যাচ্ছ? তখন সুধা বলছে আজকে না হলেও আমি একদিন ঠিক তরি দিদিকে তোমার কাছে এনে দেবো, তখন তোমরা দুজন মিলে একসাথে খেলো, কেমন? এই বলে সুধা কিন্তু বেরিয়ে পড়ে। এদিকে সুধা অফিসে মিটিংয়ে। তো তাকে একটা ফাইল এনে দেওয়া হয়, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, মানে বিভিন্ন জায়গায় যে অফিস আছে সেখানকার সেলস রিপোর্ট। তো সুধা এবার মিটিং জয়েন করলে সেখানে বলছে যে যারা যারা মিটিংয়ে এসছেন তারা বলছেন যে 8 ঘন্টা হলো আপনার জন্য অপেক্ষা করছি। এইভাবে হলে কাজ কিভাবে চলবে? মানে পিছনে কিছু মাস ধরে কিন্তু এইভাবে কাজের কোনো ঠিক ঠিকানা নেই, এইভাবে বলছে। তখন সমুদ্র বলছে যে আপনারা তো বুঝতেই পারছেন পরিস্থিতি। মেচকা বলছে যে ওকে একসাথে অনেক দিক দেখতে হচ্ছে, সেই ব্যাপারটাও ভাববেন। তখন বলছে আমরাও তো ব্যস্ত, আমাদেরকে অনেক দিক দেখতে হয়, তা বলে এইভাবে ব্যবসা হয় নাকি?
আরেকজন বলছে যে যতদিন কাননবালা দেবী, তেজ বসু মল্লিক এরা ছিল ততদিন ব্যবসা সব ঠিকঠাক চলেছে। এখন কাননবালা দেবী হার্ট অ্যাটাকে শয্যাশায়ী, ওদিকে তেজ বসু মল্লিককে সবাই বলছে মৃত, তো তাতে তো ব্যবসার এই হাল হবেই। তখন সুধা টেবিল বাজিয়ে বলছে না, এটা একটা রিউমার, একটা মিথ্যে রটনা, এটা কোনো সত্যি কথা নয়, তেজ বসু মল্লিক বেঁচে আছে। ওদিকে দেখা যাচ্ছে একটা নতুন জায়গায় তেজ সম্পূর্ণ আলাদা রকম লুকে, একদম একটা মস্তান মস্তান টাইপ দেখতে লাগছে, মুখের মধ্যে একটা কাঠি চিবোচ্ছে আর মাথাতে একটা কি বাঁধা। আর সেখানে একটা চায়ের দোকানের সামনে বসে আছে, একজন বলছে ভাই চা দিন তো, ইশারা করে দেখিয়ে দিচ্ছে আরেকজনকে যে ওখান থেকে নিয়ে নিন। আর আরেকজন মেয়ে এসে বলছে এই হিরো ঘুম হলো, এইরকম একটা ব্যাপার, মানে আলাদা টাইপের একটু দেখতে লাগছে। আর এদিকে সুধা বলছে তেজ জীবিত, তেজ বেঁচে আছে। তখন ওরা বলছে আপনার কাছে কোনো প্রুফ আছে যে বেঁচে আছে? সারা শহর তো বলছে মৃত, সারা দেশ জানে মৃত, বলে বলুক, সবাই মিথ্যে কথা বলছে, আমি যেটা বলছি সেটাই সত্যি, আমার হাজবেন্ড মিসিং তাই বলছে। তো তখন বলছে যে আপনাদের অসন্তোষের কারণটা আমি বুঝতে পারছি, এই শহরে সেল কম হয়েছে তাই জন্য তো, কিন্তু এই 3 মাসে মানে পুরো দেশ জুড়ে রেকর্ড সেল হয়েছে তেজ বেকারির। তাতে এটা বোঝা যাচ্ছে যে তেজ বেকারিকে এখনও সবাই কিন্তু ভালোবাসে, তেজ বেকারিকে নিয়ে এখনও আশায় আছে। আর রইল আমার লেট করার কথা। তো আজকে সকালে আমার কিংসুক লাহিড়ী, মানে একজন বড় বিজনেসম্যান, যার সাথে বিজনেস ডিল করার মানে করার একটা স্বপ্ন ছিল তেজের, তার সাথে একটা মিটিং সেরে এসেছে সুধা। আর ডিলটা নাকি ফাইনালও হয়ে গেছে, তিনি এই তেজ বেকারি ব্যবসাতে ইনভেস্ট করতে চান। তখন সমুদ্র বলছে যে মেচকাও বলছে যে এটা তো তেজের স্বপ্ন ছিল। সুধা বলছে হ্যাঁ, এই স্বপ্নটা তো আমি মানে এটা তো আমি তেজের জন্যই করছি, যা কিছু করছি তেজের জন্যই করছি, যাতে তেজ এসে দেখে যে তার ব্যবসা আরও অনেক বড় হয়ে গেছে। আর এই যে চেয়ারটা, এই চেয়ারটাতে এসে তেজ আবারও বসবে, এভাবে বলছে। তো মেচকা হাততালি দিয়ে উঠে ব্রেভো, ব্রেভো, এগিয়ে যাও এগিয়ে যাও, ব্রেভো সুধাই ব্রেভো, এইভাবে বলছে। ওদিকে দেখা যাচ্ছে পটলা বলে একটা ছেলে আর একটি মেয়ে, সে এরা দুজন মিলেই তেজকে বাজিয়েছে, এরা দুজন চায়ের দোকান করে, এরা একটু মস্তান মস্তান টাইপ। তো তেজ কিন্তু সারাদিন ওরকমই চুপচাপ বসে থাকে, মুখে কোনো কথা বলে না। তাই বলছে ওরা বলছে ওরা একটা নাম রাখবে, নাম ডিসাইড করে বিজয় দীনানাথ চৌহান। পটলা বলছে একটু বেশি বড় হয়ে গেল না, বলে ঠিক আছে শর্টে বিচ্ছু বলে ডাকবো চল। এই বলে বলছে এই হিরো তোমার নাম আজকে থেকে বিচ্ছু, এরকমভাবে বলছে। তো তেজ চুপচাপ তাকিয়ে আছে, কোনো কথা বলে না। ওদিকে সুধা বলছে যে এই মিস্টার কিংসুক লাহিড়ীকে কিছুতেই ডিসঅ্যাপয়েন্ট করা যাবে না, আর এই ডিলটা আমাদের ক্র্যাক করতেই হবে। আর তাছাড়া নতুনভাবে প্যাকেজিং, নতুন ব্র্যান্ডিং এইসবের জন্য আমি একটা মিটিং অ্যারেঞ্জ করেছি, একটা আইডিয়া দিয়েছি, আপনারা সবাই একটু শুনে নেবেন, মেচকাকে বলছে। তখন জ্যোৎস্না চলে আসে, সুধা সুধা করতে করতে বলছে সত্যি সত্যি মানে সরি আমি একটু ইন্টারাপ্ট করে ফেললাম, কিন্তু একটা খুশির খবর আছে। তখন সবাই বলছে কি, যে এই বছরের বিজনেস ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য সুধাকে নমিনেট করা হয়েছে। এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায়, সবাই হাততালি দিতে থাকে। সমুদ্র বলছে আমি জানতাম, আর আমি এটাও জানি যে এই অ্যাওয়ার্ডটা বৌদিই পাবে। এই বলে সবাই হাততালি দিচ্ছে, তারপর সবাই যে যার মতো করে ওখান থেকে চলে যায়। সুধা এবার জ্যোৎস্নাকে বলছে যে কোনো ফোন এসেছে, বলে না আসেনি। সুধা বলছে আশ্চর্য তো, 3 মাস হয়ে গেল এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না। তো সুধা বলছে নিউজ পেপারটা কই, এই বলে নিউজ পেপার দেখতে চলে যায়। জ্যোৎস্না বলছে ছাড়ো না, চলো না সেলিব্রেট করি, বলে এটা সেলিব্রেট করার কিচ্ছু হয়নি দিদি, নিউজ পেপারটা আমাকে দেখতে দাও। এই বলে দেখছি কোথাও অ্যাডটা নেই। বলছে কী ব্যাপার, অ্যাড নেই কেন কোথাও? তখন আবার ফোন করে সেই নিউজ পেপারে, ওখানে বলছে যে ম্যাডাম 3 মাস তো হয়ে গেল, আর আমরা একটা চালাতে পারবো না। বলে পারবেন না মানে? আমি টাকা দিচ্ছি তো, দরকার পড়লে আরও টাকা দেবো, আর আমি তো এটাও বলেছি যারা ওদের খুঁজে দিতে পারবে তাদেরকে 10 লক্ষ টাকা দেবো। তখন বলছে যে আপনি যতই টাকা দিন, আমাদের এটা নিয়মের বাইরে, আমরা নিয়মের বাইরে কোনো কিছু করতে পারি না। তখন এই বলে ফোনটা কেটে দেয়। তারপর তাও কিন্তু ফোন করতে আছে, জ্যোৎস্না বারণ করলেও সেখানে আশুতোষ আর ঝিনুক আসে। আশুতোষ এসে বলছে, মানে এসে যখন ফোন করতে করতে সুধা আর কি আশুতোষের কাছে আসে, ফোনটা কেটে দিচ্ছেন তো পেপারের ওইখানে, তো আশুতোষ ফোনটা নিয়ে নেয়, বলছে কী করছো সুধা, নিজেকে শান্ত করো। বলছে দেখুন ওনাকে টাকা দিচ্ছি তবুও বলছে নিউজ চালাতে পারবেন না, কোনো লজিক আছে বলুন? ঝিনুক বলছে আছে, 3 মাস হয়ে গেছে নিউজটা। আশুতোষবাবু বলছেন যে হয়তো মানে আর কোনো নিউজ আসবে না, মানে কোনো খবর আসবে না, কারণ ওরা হয়তো বেঁচেই নেই। তখন সুধা বলছে না, ওরা বেঁচে আছে, আমি জানি, আমি যতই হোক আমি নারীর টান আর মনের টান আমি অনুভব করতে পারি, আমি একজন মা একজন স্ত্রী, তাই আমি ওদের নিঃশ্বাস অনুভব করতে পারি, আমি জানি যে ওরা বেঁচে আছে, আমি ওদের খুঁজে বের করবই, এভাবে বলছে। আর সবাই তাকিয়ে আছে সুধার দিকে অবাক হয়ে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।